ওয়েলকাম ব্যাক টু শাশ্বত। আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত ক্লাস 9-এর পরমাণু গঠনের যে সমস্ত নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমরা যে সমস্ত গাণিতিক সমস্যাগুলি আমরা করব সেগুলো খুবই হাতে গোনা গাণিতিক সমস্যা। ঠিক আছে? সেগুলি খুব কম পরিমাণে গাণিতিক সমস্যা এবং খুবই সহজ। এগুলোকে তুমি যদি করে যাও তাহলে তোমাদের এখান থেকে অন্তত 3 থেকে 4টে নিউমেরিক্যালস আসবেই আসবে, এটা আমার গ্যারেন্টি। কারণ এই প্রত্যেকটি নিউমেরিক্যাল গত 5 বছরে প্রত্যেকটি স্কুলে, মানে 20টা স্কুলের মধ্যে গড়ে 15 থেকে 13খানা বা 15 থেকে 16খানা স্কুলের মধ্যে এসছেই। ওর জন্য আমি হাতে গোনা এই কয়েকটা ম্যাথে নিয়ে এসেছি, কারণ পরীক্ষার আগে বেশি ম্যাথ করা সম্ভব নয়। যে কটা ম্যাথ দেখাচ্ছি সে কটা ম্যাথ দেখাও, কনসেপ্ট তোমরা জানো, শুধু ম্যাথটাকে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করো, ব্যাস শেষ। তো দেখো, প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে x 238 92। তো দেখো, আমি অঙ্কটা টুকে নিয়েছি যে এক্স এটা একটা মৌল, এক্স 238 92 পরমাণুতে প্রোটন সংখ্যা মানে এটা পি প্লাস, ই মানে ই মাইনাস মানে ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? তো দেখো, আমরা জানি যে এইটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু কি? পারমাণবিক সংখ্যা কি হয়? পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমষ্টি হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত? 92। তাহলে প্রোটন সংখ্যা কত? 92। সুতরাং প্রোটন সংখ্যা 92। ওকে, এবার আমরা জানি যে পরমাণু একটা তড়িৎ প্রশম জিনিস। পরমাণু একটা তড়িৎ নিরপেক্ষ বা তড়িৎ প্রশম জিনিস। এবার পরমাণু যদি তড়িৎ প্রশম হতে হয় তাহলে শর্তটা কি? আমরা তোমাদেরকে ওই যে কিউপিএম বা কোশ্চেন প্র্যাকটিস মডেল তোমাদেরকে বলেছিলাম, এখনও বলে দিচ্ছি যে কোনো পরমাণুকে নিস্তরিত হতে গেলে তার শর্তটি হচ্ছে সেই পরমাণুতে যতগুলি ইলেকট্রন রয়েছে ততগুলি প্রোটন থাকতে হবে, বা যতগুলি প্রোটন রয়েছে ততগুলি ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত? 92টি। তাহলে এই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাও হবে 92, কারণ এটা তড়িৎ প্রসম, যার ফলে এটা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বার করে নিয়েছি। এখন আমাদের কেবলমাত্র নিউট্রন সংখ্যা লাগবে। ওকে, তো আমাদের এই নিচেরটা নিয়ে কাজ হয়ে গেছে। তো দেখো উপরেরটা, দেখো উপরেরটা 238। এটা কি? 238, হ্যাঁ। এটা কি? না, এটা হচ্ছে ভর সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা 238। ওকে, এবার ভর সংখ্যা কিভাবে হয় আমরা জানি। ভর সংখ্যা কিভাবে তৈরি হয়? প্রোটন সংখ্যা, মানে এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলেই তো ভর সংখ্যা হয়, না? প্রোটনের সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করেই ভর সংখ্যা হয়। তাহলে আমাদের চেয়েছে এখানে নিউট্রনের মান। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের ভর সংখ্যা হয় প্রোটন আর নিউট্রন মিলিয়ে, কিন্তু দেখো আমি কিন্তু প্রোটনের মানটা কিন্তু পেয়ে গেছি অলরেডি। তাহলে আমি কি করব? আমাকে যদি নিউট্রনের মানটা যদি কেবল পেতে হয় তাহলে আমি প্রোটনের মানটা নিউট্রনের সঙ্গে মাইনাস করে দেবো। অর্থাৎ এরকম কিছুটা হবে, প্রোটন প্লাস নিউট্রন তো ভর সংখ্যা, এর থেকে যদি আমি প্রোটনকে যদি মাইনাস দিয়ে দিই, মাইনাস প্রোটন দিই, তাহলে কি প্লাস মাইনাস কেটে গেলে তাহলে নিউট্রনের মান আমি পেয়ে যাচ্ছি এরকম। তাহলে ভর সংখ্যা যদি এটা হয় তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 238 মাইনাস কি হবে? 92, কারণ 92 হচ্ছে প্রোটন সংখ্যা। কত হচ্ছে দেখো, 6 10 11 12 13 14, 10 11 12 13 4 46, হাতে রয়েছে 146। তাহলে আমাদের প্রোটন সংখ্যা এটা, নিউট্রন সংখ্যা এটা, আর প্রোটন সংখ্যা এইটা। বুঝলেন? প্রোটন সংখ্যা হচ্ছে 146। তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটা, খুবই সোজা অঙ্ক একদম, হ্যাঁ, পাতি অঙ্ক, জলের মতো। তো চলো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, আমি ভিডিওটা পজ করে নিচ্ছি, হ্যাঁ, কারণ মুছতে সময় লাগবে। তো দেখো, আমি পরের কোশ্চেনটাও লিখে নিয়েছি। যে দেখো, এটা একটা মৌল X32 16 -2 আয়নটির
প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ ঠিক আগের মতনই অঙ্কটা, কিন্তু দেখো এখানে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। এমনি এরকম যদি থাকো ঠিক থাকতো, তাই এরকম যদি আছে একটু সমস্যা, তাই তো? কোনো সমস্যা নেই, আমি আছি তো। যেখানে শাশ্বত আছে সেখানে সব কিছু সম্ভব আছে, ঠিক আছে? অস্ত্র হচ্ছে আমাদের জ্ঞান, জ্ঞান হলো আমাদের অস্ত্র, আর পরিশ্রম হলো আমাদের মাতৃভাষা, শাশ্বত, স্বপ্ন নয় বাস্তবের দিকে। যাই হোক, দেখো দেখো আমরা প্রথমে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাটা বের করে নিই, বুঝলে? তারপরে আমরা এটা দেখব। দেখো, আচ্ছা, তড়িৎ, দেখো এইটা যদি না থাকতো, এইটা যদি এই 2+ যদি না থাকতো, তাহলে কি শুধু x16 আর x16 32 হতো, তাই তো? অর্থাৎ এটা একটা তড়িৎ প্রশম হতো। যেহেতু এটা মাইনাস চলে গেছে, হ্যাঁ, মাইনাস চলে গেছে, বা এরকম যদি থাকতো, বা প্লাস চলে গেল, প্লাস বা মাইনাস গেলে এটা কিন্তু আর তড়িৎ প্রশম থাকছে না। প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হচ্ছে, বা ইলেকট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কিন্তু বেশি হচ্ছে। তাই আমরা কিন্তু প্রথমে তড়িৎ প্রশম পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করব। সুতরাং লিখে রাখবো, তো লিখবো যে তড়িৎ প্রশম পরমাণু, তড়িৎ প্রশম পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে, কি না প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? 16, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 16, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। এবার দেখো 32, ঠিক আছে, 32 কত? ভর সংখ্যা, 32, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দিয়ে হয় এটা 92, 92 বলছি 32। তো আমাদের প্রোটন সংখ্যা জানি, সুতরাং নিউট্রন সংখ্যা ইকুয়াল টু 32 মাইনাস 16, অর্থাৎ এটা হচ্ছে 16 দুগুণে 32, 16, ঠিক আছে। তো এটা হচ্ছে তড়িৎ প্রশম পরমাণু ক্ষেত্রে, ঠিক আছে। এবার হ্যাঁ, এবার বলছে যে এই 2 মাইনাসটা কি করব। দেখো 2 মাইনাস মানে 2 মাইনাস মানে হচ্ছে দুটো ইলেকট্রন ঢুকে গেছে, দুটো ইলেকট্রন বেশি ঢুকে গেছে। হ্যাঁ, যদি এরকম থাকতো যে x 32 16 প্লাস 2 এরকম যদি হতো, তাহলে কি বলতো? তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে বলে প্লাস দেখাচ্ছে, ঠিক আছে। এবার দুটো ইলেকট্রন চলে এসছে বলে প্লাসের জায়গায় মাইনাস দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এবার তাহলে দেখো, তাহলে আমাদের মাইনাস মানে মানে মাথার উপরে যদি মাইনাস থাকে তাহলে কি না ইলেকট্রন ঢুকছে, যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন বেরোচ্ছে। অর্থাৎ এখানে ইলেকট্রনকে নিয়ে কারবার হচ্ছে, তাই তো? তাহলে আমরা ইলেকট্রনকেই চেঞ্জ করবো, প্রোটন আর নিউট্রনকে ধরবোই না এখন। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত ছিল? 16। এবার দুটো ইলেকট্রন কি হচ্ছে? ঢুকে যাচ্ছে। সুতরাং 2 মাইনাস এর জন্য ইলেকট্রন সংখ্যা হলো 16 প্লাস 2, কারণ দুটো ইলেকট্রন কি ঢুকছে, তাই মাইনাস। যদি বেরোতো তাহলে প্লাস। ভালো করে বোঝো, যদি ঢুকছে তাহলে মাইনাস, মানে ইলেকট্রন কি মাইনাস বা ঋণাত্মক, তাই ঢুকছে মানে মাইনাস, আর বেরিয়ে গেল কি প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস বা ধনাত্মক, ঠিক আছে। তাই ঢুকছে মানে -2 হচ্ছে, এবং ঢুকছে মানে কি দুটো ইলেকট্রন যোগ হচ্ছে বেশি, তাই 16 প্লাস 2 18টি, 16 প্লাস 2 18টি ইলেকট্রন, বুঝতে পেরেছো আসলে সবাই? তাহলে 18টি ইলেকট্রন, 16টি ইলেকট্রন হচ্ছে তড়িৎ প্রশম ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে আয়নটির ক্ষেত্রে, এটা হবে আয়নটির ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে আয়নটির ক্ষেত্রে। ওকে, তো চলো এবার আমাদের পরের অঙ্কে যাই এবং এটাকে মুছে নিই। তো দেখো কোশ্চেনটা হচ্ছে, দেখো x 235 92। এবার দেখো এই জিনিসটা আমি একটু উল্টো করে লিখেছি। ব্যাপারটা হচ্ছে x 235 x 92, এটাকে আমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারতাম, যেটা আগের যেটাতে লিখেছিলাম যে 235 92, এভাবেও লেখা যেতে পারে। হ্যাঁ, আবার এভাবেও লেখা যেতে পারে, তোমাদের একটু দেখে দিচ্ছে টার্মসগুলো। হ্যাঁ, এভাবেও লেখা যেতে পারে, অথবা এভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। এর টার্মসগুলো রয়েছে না, বা এভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে, জিনিসগুলো এভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো দেখে নাও, তো একই ব্যাপার।
নিচে নিচে অলওয়েজ ভর সংখ্যা থাকবে, আর উপরে অলওয়েজ মানে নিচে অলওয়েজ পারমাণবিক সংখ্যা থাকবে, উপরে অলওয়েজ ভর সংখ্যা থাকবে। ঠিক আছে। তো দেখো দেখো কি বলেছে, এই একটা পরমাণু, পরমাণুটির ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? ইজি। পরমাণুতে যদি 3টি n মানে 3টি নিউট্রন থাকে, 3টি নিউট্রন বেশি থাকে, মানে এখানে তো নিউট্রন রয়েছে, বলছে পরমাণু যদি আরও 3টি নিউট্রন বেশি থাকে তাহলে তা কিভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এইটা একটা কোশ্চেন প্রথমে, আর এটা আরেকটা কোশ্চেন। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কোশ্চেনটা সলভ করি, যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত। তো সুতরাং লিখি ভর সংখ্যা, অ্যারো দিয়েছি, ভর সংখ্যা কত, ভর সংখ্যা যদি কোনটা উপরেরটা অলওয়েজ ভর সংখ্যা হয়, তাহলে লিখি তাই ভর সংখ্যা 235। পারমাণবিক সংখ্যা কত বা পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক মানে নিচেরটা বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, নিচেরটা হয় 92। ব্যাস, আমাদের 1 নম্বর কোশ্চেন কমপ্লিট। এবার 2 নম্বর কোশ্চেন, পরমাণুতে যদি 3টি নিউট্রন বেশি থাকে, অর্থাৎ ভর সংখ্যা 235, ভর সংখ্যা কিভাবে হয়, ভর সংখ্যা হয় প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, এবার আমি যদি এর সঙ্গে যদি প্লাস 3n যোগ করি, অর্থাৎ 3টি নিউট্রন বেশি যোগ করি, তাহলে কি হবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাই করি। তাহলে যদি 3টি নিউট্রন, যদি 3টি n বেশি থাকে, তাহলে কি হবে, তাহলে হবে দেখো 235 আছে তো, 235 এর সঙ্গে 3 যোগ করে দাও, তাহলেই হয়ে যায় 238। ব্যাস, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের 1 নম্বর অ্যান্সার, আর এটা আমাদের 2 নম্বর অ্যান্সার। ব্যাস, কমপ্লিট আমাদের। ঠিক আছে, একদম সোজা সোজা ইজি অঙ্ক, কিন্তু এই সমস্ত অঙ্ক কিন্তু একটু মাথা ঘোরানো অঙ্ক আছে। ঠিক আছে, জিনিস কনসেপ্ট মনে রাখলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম কিছুটা, যে একটি ত্রিধনাত্মক এক পরমাণুকে আয়নের m কক্ষে 8টি ইলেকট্রনের বর্তমান এ প্রশ্ন পরমাণুটি ইলেকট্রন বিন্যাস লেখো। ইলেকট্রন সংখ্যা কোনো ইলেকট্রন সংখ্যাও লেখো, প্লাস মৌলের ভর সংখ্যা যদি 31 হয়, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক তো লিখছো আশা করি, কিন্তু এই অঙ্কটা লিখে এর এখানে 3টে স্টার দাও, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো এখানে কিন্তু মৌলও কিন্তু দেয়নি আমাদেরকে, এটা যা করতে হবে আমাদের মাথায় করতে হবে। দেখো, তো দেখো একটি ত্রিধনাত্মক এক পরমাণুকে আয়নের m কক্ষে 8টি ইলেকট্রনের বর্তমানে প্রশ্ন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস লেখো। তো এইটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় 2 নম্বর কোশ্চেন। এইটা যাই হোক, তো আমাদের প্রথমে 1 নম্বর লিখতে হবে। প্রথমে একটা কি, দেখো আমরা প্রথমে এক এক করে কমপ্লিট করি। ঠিক আছে, তো দেখো লিখেছে যে একটি ত্রিধনাত্মক মানে কি, মানে কি 3টে, হ্যাঁ, একটি ত্রিধনাত্মক মানে 3 চার্জ, লিখি ত্রিধনাত্মক ইকুয়াল টু 3 চার্জ। ওকে, ত্রিধনাত্মক মানে 3 চার্জ। এবার m কক্ষে তৃতীয় কক্ষপথে, ঠিক আছে, আচ্ছা এটা ঋণাত্মক হবে, হ্যাঁ ঋণাত্মক, এটা ঋণাত্মক হবে, ধনাত্মক হবে না। হ্যাঁ, ঋণাত্মক হবে মানে মাইনাস হবে। ঋণাত্মক মানে -3 চার্জ। ঠিক আছে, -3 চার্জ, ত্রিধনাত্মক। এবার বলছে m কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। এবার m কক্ষ মানে কি জানি, m কক্ষ মানে জানি তৃতীয় কক্ষপথ, মানে বুঝলাম না। দেখো এই 1 2 3 তিনটে কক্ষপথ রয়েছে, আমাদের এখানে নিউক্লিয়াস রয়েছে। দেখো বলছে কি একটি ত্রিধনাত্মক মানে সরি একটি ত্রিঋণাত্মক, ঠিক আছে, মানে -3 চার্জযুক্ত এক পরমাণু আয়নের m কক্ষে, অর্থাৎ এটা যদি k হয়, এটা যদি l হয়, তাহলে এটা m হবে, অর্থাৎ তার সর্ববহিস্থ কক্ষ কত, m কক্ষ। m কক্ষে
8টি ইলেকট্রন রয়েছে। এম কক্ষে কত রয়েছে? 8টি ইলেকট্রন রয়েছে। 8টি রয়েছে। অর্থাৎ লিখি এম কক্ষে ই সংখ্যা 8টি। ঠিক আছে, ভালো করে বোঝো। ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 8টি। এম কক্ষে ইলেকট্রন সংখ্যা 8। দেখো আমাদের পরমাণুতে মোট 7খানা, হাইয়েস্ট 7খানা কক্ষপথ থাকে। KLMNOP থাকে। কিন্তু এখানে বলেছে সর্বোচ্চ, বলেছে এম কক্ষ, মানে 3 নম্বর কক্ষপথ জন্য সর্বোচ্চ বলেছে। তাহলে আমাদের তো কোনো দরকার নেই যে 3 নম্বর পর 4 নম্বর যাবো, অর্থাৎ KLMN কক্ষপথ যাবো, ও কক্ষপথে যাবো, আমাদের তো কোনো দরকার নেই। আমাদেরকে কেবলমাত্র বলেছে কি এম কক্ষপথ বলেছে, আমরা এম কক্ষপথকেই সর্বোচ্চ কক্ষপথ হিসাবে ধরবো। হ্যাঁ, এবার এম এর আগে কি রয়েছে? কে, এল, এদেরকে আমরা ধরতেই পারি, কারণ তোমরা জানো যদি 5 থাকে তাহলে 5-এর আগে 4 থাকবে, 4-এর আগে 2 থাকবে, 3 থাকবে, এরকম থাকবে। কিন্তু তুমি যদি কাউকে বলো যে 5, সে কি আর বলতে পারবে যে 5-এর পর? তুমি যদি বলো একটা পরমাণুতে 5টা কক্ষপথ রয়েছে, তুমি কি মানে অন্য কেউ কি তা বলবে না 5টা থেকে 6টা কক্ষপথ রয়েছে? বলবে না নিশ্চয়ই। ও ভাববে যে 5টাকেই সর্বোচ্চ কক্ষপথ। তাহলে এখানেও তাই ভাবছি আমরা যে 3 নম্বর বা এম নম্বর কক্ষপথটাই হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ, এবং তার সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 8টা। এম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 8টা। ঠিক আছে, এবার তাহলে এম থাকলে আমরা জানি কে থাকবে, এল থাকবে। তাহলে এল কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা তো আমরা জানি না। দেখো আমরা 2 × n² সূত্র কিন্তু আমরা জানি। হ্যাঁ, আচ্ছা সবার আগে বলে দিই, এটা n = 3, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, আবার আমরা জানি এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 1 নম্বর শক্তি স্তর, এটা তো আমরা জানি। অর্থাৎ আবার এটা কে, এটা এল, আবার এটা এম, এটাও আমরা জানি, তাই তো? তাহলে আমরা তো 2 × n² সূত্র আমরা জানি, 2 × n² সূত্র জানি। এবার আমরা পড়েছিলাম বোরবাড়ি স্ক্রিমে যে 2 × n² সূত্র দিয়ে আমরা যে কোনো কক্ষপথ বা যে কোনো শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেগুলি আমরা জানতে পারি, তাই তো? তাহলে আমরা তাই করি, কারণ আমরা তো কে আর এল এর কক্ষপথে কতগুলি ইলেকট্রন রয়েছে আমরা তো জানি না। তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, যা আসবে সেটাই আমরা ইনপুট করব। তো দেখো 2 × আমরা যদি এল কক্ষপথেরটা দেখি, 2 × এল মানে কত নম্বর কক্ষপথ? এল মানে 2 নম্বর কক্ষপথ। তাহলে এল মানে 2 নম্বর কক্ষপথ, অর্থাৎ n = 2। তাহলে n = যদি 2 হয় তাহলে n² এর মান কত হবে? 2²। অর্থাৎ হবে 2 × 2² কত করলে কত? 4। অর্থাৎ 4 × 2 = 8। অর্থাৎ এখানে হবে 8টি ইলেকট্রন, এখানে হচ্ছে 8টি ইলেকট্রন। কোনো অসুবিধা নেই, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ ও এখানে বলেই দিয়েছে যে এম কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। তাদের কে এল আমি জানি না, তাহলে আমাদেরকে এইভাবেই বের করতে হবে, যেটা আসবে সেটাই আমরা বসাবো। কে মানে এল। এবারে আমরা কে কক্ষে ইলেকট্রন সংখ্যা কত সেটা নির্ণয় করব আমরা। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো দেখো এই 2 × n² সূত্র, এটাতে এবার আমি ধরো এবার এটাতে আমি কে নেব, কে, অর্থাৎ একদম শেষ নম্বর কক্ষপথটা মানে ফার্স্টের কক্ষপথটা কে নেব। তো দেখো 2 × কে মানে কি 1 নম্বর কক্ষপথ, আর কে মানে কি n = 1। এবার n = 1 হলে এই ক্ষেত্রে n² এর মান কত হবে? 1² করলে কত হয়? 1² করলে কত হয়? 1, 2 × 1 অর্থাৎ 2টি ইলেকট্রন আসবে এখানে, 2টি ইলেকট্রন আসবে এখানে। তো চলো আমরা কিন্তু কে, এল, এম এই 3টি কিন্তু আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে বুঝে গেলাম। তাহলে এটা আমরা একটু মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো এক পরমাণুতে আয়নের সংখ্যা m কক্ষপথে 8টি ইলেকট্রনের বর্তমান প্রথম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস লেখো। এবার দেখো ইলেকট্রন বিন্যাস লিখতে বলে, তাই তো? ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে মানে কি? ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে মানে হচ্ছে ওই যে মনে আছে মানে ইলেকট্রনের যে সংখ্যাগুলোকে মানে কে এল মানে এরকম করে লিখতে হবে, কে ইস টু এল, কে কমা এল কমা এম, এরকম করে লিখতে হবে। তাহলে কে কমা এল এরকম করে যদি লিখতে হয় তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে এরকম। প্রথম, এবার ভালো করে বুঝো,
আয়নটি মানে পরমাণুটির প্রশম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস। প্রশম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস মানে না ত্রিধনাত্মক মানে এক্সট্রা যে তিনটে মানে ইলেকট্রন বা ঋণাত্মক কণা ইলেকট্রন যে ঢুকেছে সেটাকে ধরবো না। এখন কি আমরা ধরেছি একমাত্র? এখনো কোনো ত্রিধনাত্মক, হ্যাঁ শুধু লিখেছি, এখনো কি কিছু কাজ করেছি ওখানে? কোনো কাজ করিনি। আমরা যা কাজ করার আমরা এই এই সূত্র দিয়ে করলাম। আমরা মূলত এই যে এই জিনিসটা, এই যে জিনিসটাকে, এটা একটা দেখো KLM এবং সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছে, তো সিকোয়েন্স ওয়াইজ যাবো। সুতরাং ইলেকট্রন লিখে রাখবে যে প্রশম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? আমাদের বিন্যাস হয় এরকম করে K, L, M, ঠিক আছে? তাহলে কে কোনটা? এটা, তাহলে 2,8,8 এটা হচ্ছে আমাদের প্রশম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো না, আমাদের কিন্তু এই 1 নম্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের কি বলেছে আমাদের মোট ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলেছে। ইলেকট্রন সংখ্যা লেখো। কিসের ইলেকট্রন সংখ্যা লেখো? কিসের ইলেকট্রন সংখ্যা লেখো? এর ইলেকট্রন সংখ্যা লেখো, ভালো করে বোঝো। আবার পড়ছি প্রশ্নটা। একটি ত্রিধনাত্মক এক পরমাণুতে আয়নের সংখ্যা m কক্ষে, আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান। প্রশম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো, লিখলাম। এর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব? এর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ প্রশম পরমাণুর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে? যেমন আমাদের প্রশম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে হয়েছে, তেমনই আমাদের প্রশম পরমাণুর আমাদের ইলেকট্রনের সংখ্যা লিখতে হবে, মোট সংখ্যাটাকে লিখতে হবে। তো চলো, পুরো পরমাণুতে কেতে থাকে 2টো ইলেকট্রন, এলে থাকে 8টা ইলেকট্রন এবং এম এ থাকে, বলে দিয়েছে ওরা প্রদত্ত, হ্যাঁ প্রদত্ত বলে দিয়েছে ওরা, এখানে লিখবে প্রদত্ত বলে দিয়েছে যে 8টি ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এদেরকে যদি মোট যোগ করা হয় তাহলেই তো আমরা পুরো মোট সমস্যাটা পেয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ তাহলেই তো আমরা পুরো সমস্যাটা পেয়ে যাচ্ছি, পুরো ইলেকট্রন মানে পুরো পরমাণু। তাহলে তাহলে আমরা লিখতে পারি যে, তাহলে আমরা লিখতে পারি যে মোট প্রশম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা, প্রশম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা কত? প্রশম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা, তো দেখো এদেরকে যোগ করে দাও, 2 + 8 + 8, তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, 18টি ইলেকট্রন। তাহলে কি এইটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেন। মার্কার পেন মনে হয় নেই এখানে, আমি এই মার্কার পেন নিয়ে এসেছি, মার্কার পেন দিয়ে লিখে নিয়েছি। দেখো আমাদের প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে এইটা, যে ইলেকট্রন, আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা 288। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মানে দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি, ঠিক আছে? 2 + 8 + 8 করলাম। এইবার তাহলে আমরা এই যে দুটো দাগ দিয়ে দিচ্ছি, এটা আমরা দাগ দিয়ে দিচ্ছি, আর এটা আমরা দাগ দিয়ে দিচ্ছি, এটা আমাদের দুটো হয়ে গেছে। এবার বলেছে আমাদের যে মৌলের ভর সংখ্যা 31 হলে, মৌলের ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত, ঠিক আছে? তো এইটাকে আমি করার আগে, আমি এটা মুছে দিয়েছি একটু, এইটাকে করার আগে যে এটা ঋণাত্মক যে ব্যাপারটা আছে না, যেটা পেন্ডিং করে রেখেছি, তো ওইটাকে আমরা এবার একটু সেরে ফেলি। ওকে, এই যে ঋণাত্মক যে ব্যাপারটা, দেখো যে ঋণাত্মক -3 চার্জ, দেখো আমরা এখানে ইলেকট্রন সংখ্যা বের করে নিয়েছি। তাহলে আমরা কি জানি না, একটি পরমাণুতে, দেখো প্রশম পরমাণুতে, একটি প্রশম পরমাণুতে যতগুলি ইলেকট্রন ঠিক ততগুলি প্রোটন। লিখি, আমি এই সাইডে লিখছি, তোমরা খাতার নিচে লিখবে যে প্রশম পরমাণুতে যতগুলি ইলেকট্রন ততগুলি প্রোটন, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি 18 হয় তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 18 হবে। ইলেকট্রন সংখ্যা যদি 18 হয় তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 18 হবে। সুতরাং প্রোটন সংখ্যা হবে 18। এটা হচ্ছে প্রশম
পরমাণুর ক্ষেত্রে, আশা করি সবাই বুঝতে পারছো আমার লেখা, প্রসম পরমাণুর ক্ষেত্রে। তো এবার হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক অর্থাৎ -3 চার্জ, -3 চার্জ বলছে মানে ঋণাত্মক -3 চার্জ বলছে মানে এখানে কি করতে হবে, আমাদের প্রসম পরমাণু ইলেকট্রন সংখ্যা তো 18, আমাদের ইলেকট্রন সংখ্যা -3 চার্জ নেগেটিভ, আচ্ছা -3 চার্জ মাইনাস করতে হবে, অর্থাৎ 18 মাইনাস 3, 18 - 3 করলে কত হয় 15, 15টি ইলেকট্রন কিসে, না ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে। এটা হচ্ছে নেগেটিভ ঋণাত্মক পরমাণুর ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের লিখেছে মৌলের ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত। তো দেখো ভর সংখ্যা কত বলেছে, ভর সংখ্যা বলেছে 31, হ্যাঁ। এবার যদি ভর সংখ্যা যদি 31 বলে, এবার আমরা নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বের করার সূত্র কি, না প্রোটন ভর সংখ্যার সঙ্গে প্রোটনকে মাইনাস করে দাও, ঠিক আছে। তো আমরা এখন এখানে দুটো প্রোটন পাচ্ছি, একটা হচ্ছে এই একটা প্রোটন পাচ্ছি যেটা প্রসম পরমাণুর ক্ষেত্রে, আর একটাও কিন্তু পাচ্ছি সেটা হচ্ছে এইটা। এখানে কিন্তু প্রোটন সংখ্যাও কিন্তু 15 হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু প্রোটন সংখ্যাও কিন্তু 15 হচ্ছে, কারণ আমরা জানি যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। তাহলে প্রোটন সংখ্যা দুটো আছে, দেখো একটা প্রোটন সংখ্যা 18, আশা করি সবাই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্রোটন সংখ্যা 18, একটা প্রোটন সংখ্যা 15। তাহলে আমরা কোনটা লিখবো, তাহলে দেখো, তাহলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদেরকে বলেছে প্রসম পরমাণুটি ইলেকট্রন বিন্যাস লেখো, ইলেকট্রনের সংখ্যা লেখো, আমাদেরকে এটা বলে দিয়েছে প্রসম পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমাদেরকে তো এর পরে তো আর বলে দেয়নি যে মৌলের ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসের সংখ্যা কত হবে, হ্যাঁ। তাহলে আমরা কাজ করবো একটা, আমাদের আগ বাড়িয়ে কিছু করবো না, আমরা করবো যে নিউট্রন সংখ্যা হবে, নিউট্রন সংখ্যা কি করবো বলতো, আমরা 15টাকেই মাইনাস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। নিউট্রন সংখ্যা হবে 31 - 15 কত হচ্ছে, 7 8 9 10 11 12, আচ্ছা 6 হচ্ছে, হ্যাঁ, হাতে রয়েছে 1, অর্থাৎ দেখো 15 সঙ্গে 31 বিয়োগ করলে কত হয়, 15 সঙ্গে 31 মানে 31-এর সঙ্গে 15 বিয়োগ করলে হয় 16, তোমরা যোগ গুণ করে দেখে নিতে পারো। দেখো 7 8 6 7 8 9 10 11, 6 হাতে রয়েছে 1, 1 আর 1 2, 1 16, অর্থাৎ 16টি কি, 16টি নিউট্রন। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি আমরা কিন্তু আগ বাড়িয়ে কিছু করলাম না। দেখো একটা ভালো কমন সেন্স লাগাও যে আমরা এতক্ষণ প্রসম পরমাণু নিয়ে কাজ করছি, যদি কেবলমাত্র ঋণাত্মক পরমাণুতে কেবলমাত্র শুধু এইটাই করতে হতো তাহলে আর কি এত বড় কেন অঙ্ক দিয়েছে, কারণ এরও দুটো কাজ রয়েছে আর ঋণাত্মকেরও দুটো কাজ রয়েছে। তাই ঋণাত্মকের একটা কাজ হচ্ছে না প্রোটনের সঙ্গে যুক্ত হওয়া, এটা 18 মানে প্রোটনের সঙ্গে মানে মাইনাস হওয়া, ইলেকট্রনের সঙ্গে মাইনাস হওয়া, এবং নিউক্লিয়াসের সঙ্গে মাইনাস হওয়া, তার ফলে 16 আসছে অ্যান্সার। তো দেখো এই অঙ্কটা একটু দেখে নাও। আবার বলছি ঋণাত্মক আমার -3 চার্জ, এম কক্ষে এম কক্ষ মানে 3 নম্বর কক্ষপথ। এবার এম কক্ষে 3 নম্বর কক্ষপথ মানে কি, এম কক্ষে কটা আছে 8টা বলে দিয়েছে। এবার 2 × n স্কয়ারের সূত্র দিয়ে কে আর এল এর কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বার করব। ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে প্রসম পরমাণু এটা লিখে দেবে যে প্রসম পরমাণু ইলেকট্রন বিন্যাস, প্রসম পরমাণু ইলেকট্রন বিন্যাস 2 8 8। আবার বলছে প্রসম পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা, তাই বলেছে, তাই আমি লিখবো 2 + 8 + 8, এরকম 2 + 8 + 8 লিখবো, এরকম করে 18টা আসবে। এরপরে বলেছে যে ঋণাত্মক, প্রথমে ঋণাত্মক নিয়ে কাজ করবে না, হ্যাঁ চাইলে করতে পারো কিন্তু করবে না, কারণ অসুবিধা হতে পারে। তো ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে আমি একটু এখানে দাগ দিই তাহলে ভালো হয়, বুঝে যাচ্ছে এটা, ঠিক আছে, আমি একটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে উত্তর, হ্যাঁ এটা প্রশ্ন, এটা উত্তর। তো ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে বা
যেহেতু বলেছে তাই আমি লিখে দিচ্ছি প্রশ্ন পরমাণু যতগুলি ইলেকট্রন ততগুলি প্রোটন। অর্থাৎ যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা 18, তাই এখানে প্রোটন সংখ্যা হবে কত 18। এবার ইলেকট্রন সংখ্যা -3 চার্জ মানে ঋণাত্মক ব্যাপারটা হচ্ছে 18 - 3 করলে হবে 15, অর্থাৎ প্রোটন সংখ্যাও 15, ইলেকট্রন সংখ্যাও 15। এবার হচ্ছে ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা 31 হলে নিউট্রন সংখ্যা হবে কত? অর্থাৎ প্রোটনকে মাইনাস করতে হবে, কোন প্রোটনকে করবো? এই প্রোটনকে করবো না এই প্রোটনকে করবো? দেখো আমরা এখন ঋণাত্মককে করবো। হ্যাঁ, তো এইটা একটু তাই বলছি, এটা একটু ভালো করে দেখে রাখো, পারলে ভালো করে একদম একদম প্র্যাকটিস করে করে একদম করে দাও, একদম ঝাঁকলা করে দাও একদম। তো দেখো লিখলাম 31 - 15, অর্থাৎ যেটা তড়িৎ প্রশমন নয়, হ্যাঁ, যেটা ঋণাত্মক বা -3 চার্জে, সেটা আমরা লিখলাম। লিখে আমরা 16 অ্যান্সার বসালাম। তো 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আমাদের অ্যান্সার, এগুলোকে আমি বক্স করে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো কিছু কিছু অঙ্ক একটু কঠিন আছে, হ্যাঁ, আবার কিছু কিছু দেখো একই কিন্তু সূত্র, একই কিন্তু মানে বেসিক কিন্তু একই জিনিস, হ্যাঁ, বেস কিন্তু এক, আর সূত্র, হ্যাঁ, তথ্য, প্রত্যেকটি জিনিসই কিন্তু এক, শুধু কি না সময় সময় সেগুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে আর বুদ্ধি খাটিয়ে সেগুলোকে বের করতে হচ্ছে, আর কিছুই না কিন্তু। হ্যাঁ, এখানে যে নতুন কোনো সূত্র, দেখো পরমাণুর যে এই পরমাণুর গঠনে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটাই সোজা এবং প্রত্যেকটাই একই রকমের সূত্র, হ্যাঁ, কিন্তু এগুলোই পরীক্ষাতে দেওয়ার চান্স অনেক বেশি। তাই বলছি যে এগুলোকে কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, পরের অঙ্ক ঢুকছি, এতক্ষণ ভিডিওটা একটু বস থাক। তো দেখো কোশ্চেনটা আছে কিছুটা এরকম, হ্যাঁ, যে একটি মৌলের পরমাণুতে 3টি কক্ষপথ রয়েছে। দেখো আগের মতন কিন্তু এটা সোজা, একটি মৌলের পরমাণুতে 3টি কক্ষপথ রয়েছে, সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে, থাকলে পরমাণু ক্রমাঙ্ক কত? অর্থাৎ আমরা একটু ছবিটা আঁকি সাইডে। দেখো কি বলেছে না, পরমাণুতে তার 3টি কক্ষপথ রয়েছে, মানে একটা মৌলের পরমাণুতে তার সর্বোচ্চ কটা কক্ষপথ রয়েছে? সর্বোচ্চ 3টি কক্ষপথ রয়েছে। তাই আমি 1 2 3টি কক্ষপথ আঁকলাম, ভালো করে পড়ো। একটি মৌলের পরমাণুতে 3টি কক্ষপথ রয়েছে, তাহলে 3টি। এবার বলছে তার সর্ববহিস্থ কক্ষে, দেখো একটা পরমাণু যদি 3টি কক্ষপথ যদি সর্বোচ্চ থাকে, তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথ কোনটা হবে? 3 নম্বর কক্ষপথটা হবে, নিশ্চয়ই 2 নম্বর কক্ষপথ হবে না। তাই 3 নম্বর কক্ষপথ হতে তার সর্ববহিস্থ কক্ষপথ, এইটুকু আমাদের ক্লিয়ার। সর্ববহিস্থ কক্ষপথে আমাদের 7টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আমাদের এম কক্ষপথ। যদি আমি নাম দিই যে কে, এটা যদি আমি দিই, আচ্ছা সরি এখানে কে না, এখানে যদি কে, এটা যদি এল, এটা যদি এম দিই, হ্যাঁ, 3 নম্বর কক্ষপথ মানে আমাদের এম বা সর্ববহিস্থ কক্ষপথ, হ্যাঁ, ঠিক আছে, বা 3 নম্বর কক্ষপথে আমাদের কটা ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক কত? ব্যাস, তাহলে আমরা এবার অঙ্ক শুরু করব। তাহলে এম কক্ষে রয়েছে ইলেকট্রন সংখ্যা 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের যদি আমরা বললাম কি আগেরটা, আমাদের সর্বোচ্চ এম বলে দিয়েছে, তাহলে আমরা কে এল আমরা জানি না, আমরা 2 × n² সূত্র দিয়ে বার করবো। 2 × n, এবার আমরা তাড়াতাড়ি করবো, ঠিক আছে। 2 × n² সূত্র দিয়ে মানে 2 × আমি যদি এল এর মান বার করি, এল, হ্যাঁ, এল এর মান হতো এটা হলো কি n = 2, এটা তাহলে 2 × 2 এর মান কত? 2² মান কত? 2² অর্থাৎ 2 × 4 অর্থাৎ এটা হচ্ছে 8, অর্থাৎ এল কক্ষে ওটা হচ্ছে 8টি ইলেকট্রন, এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত। কে কক্ষে কটা রয়েছে? হ্যাঁ, কে কক্ষে কটা রয়েছে? কে, ঠিক আছে, তাহলে 2 × দেখো এটা কি n = 1, অর্থাৎ 1² এর মান কত? 1, 2 × 1 অর্থাৎ 2, দুটি ইলেকট্রন রয়েছে, ব্যাস। তাহলে এবার পরমাণু ক্রমাঙ্ক কত? দেখো পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বার করার জন্য আমাদের কি বার করতে হবে? আমাদের এইটারে যোগ করতে হবে। আর সুতরাং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 + 8 + 2 অর্থাৎ 17টি ইলেকট্রন। কেন? আমরা জানি যে প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা, বা অর্থাৎ আমরা জানি প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান। তাহলে আমাদের এখানে প্রোটন সংখ্যা বলে দেয়নি, আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা বলে দিয়েছে, ইলেকট্রনের এই বিন্যাসটা বলে দিয়েছে। তাহলে আমি ইলেকট্রন এটাই করে দিলাম, মোট সংখ্যা করে দিলাম। এবার দেখো ইলেকট্রন সংখ্যা যদি 17 হয়, তাহলে কি ইলেকট্রন সংখ্যা = প্রোটন সংখ্যা = 17,
অর্থাৎ প্রোটন সংখ্যা কত হবে? 17 হবে। ওকে, এটা আমরা বুঝে দিলাম। এবার আমরা দেখি পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে পরমাণু ক্রমাঙ্ক মানে কি না? প্রোটনের মোট সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা অর্থাৎ 17। সুতরাং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। অঙ্ক শেষ। দেখে না অঙ্কটা ভালো করে। তো দেখো প্রশ্নটা হচ্ছে একটি পরমাণু এম এর ভর 27। একটি পরমাণুর এম না, কিন্তু একটি পরমাণু এম, অর্থাৎ একটা যদি পরমাণু এম হয়, এই এম এর ভর সংখ্যা কত? 27। ভর সংখ্যা 27, ঠিক আছে। নিউট্রন সংখ্যা 14, ঠিক আছে। ভর সংখ্যা 27, নিউট্রন সংখ্যা 14। আমাদের কিন্তু এখানে প্রোটন সংখ্যা বলে দেয়নি, ঠিক আছে। ভর সংখ্যা 27 হলে M2 প্লাসের ইলেকট্রন সংখ্যা কত? তো চলো বের করি। দেখো ভর সংখ্যা বলে দিয়েছে আমাদের, ভর সংখ্যা বলে দিয়েছে 27, আর এন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বলে দিয়েছে 14। সুতরাং প্রোটন সংখ্যা কত হবে? ভর সংখ্যার থেকে যখন আমাদের ভর সংখ্যা থেকে যখন আমাদের নিউট্রন বার করতে হবে, তখন আমাদের কি করতে হয় না, ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা। সুতরাং নিউট্রন বেরোতো। এবার কি হয়েছে, আমাদের প্রোটন বলে দেয়নি, আমাদের নিউট্রন বলে দিয়েছে। তাই কি করব, ভর সংখ্যা মাইনাস নিউট্রন ইজ ইকুয়াল টু প্রোটন বেরোবে, তাই তো। তাই করব, প্রোটন ইজ ইকুয়াল টু 27 মাইনাস 14, অর্থাৎ 3 1 13। প্রোটন সংখ্যা 13। সুতরাং প্রোটন সংখ্যা 13 হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা 13 হবে, কারণ জানি যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই তো। যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন, হ্যাঁ। তাই আমরা জানি ইলেকট্রন সংখ্যা 13 হবে। এবার কি বলছে শোনো, M2 প্লাসের ইলেকট্রন সংখ্যা কত? এবার বলেছে ইলেকট্রনকে নিয়ে এর একটু গন্ডগোল হচ্ছে, একটু পেট খারাপ হচ্ছে মনে হয়, হ্যাঁ। তো ইলেকট্রনের সংখ্যা কত তা নির্ণয় করতে বলেছে। M2 প্লাস, M2 প্লাস মানে কি, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাই দুটো প্লাস হচ্ছে। সুতরাং M2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত না 13 মাইনাস 2, অর্থাৎ কত হবে? 11, ঠিক আছে। এটা হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই দুটো পুরো ইলেকট্রন সংখ্যার সঙ্গে দুটো ইলেকট্রন মাইনাস হয়ে গেল, মানে বাদ হয়ে গেল, অর্থাৎ 11টি ইলেকট্রন। ব্যাস, আমাদের অ্যান্সার শেষ, আমাদের অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। অঙ্কটা দেখে নাও, খুবই সোজা অঙ্ক, নোট ডাউন করে নাও, হেভি অঙ্ক। তো দেখো পরেরটা দেখো যে 8টি নিউট্রন এবং 6টি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটি নিউক্লাইডটি লেখো। হ্যাঁ, নিউক্লাইডটি মানে দেখো এখানে একটা কথা বলেছে যে নিউক্লাইডটি লিখতে বলেছে, ঠিক আছে। নিউক্লাইড মানে কি, চলো পরে বলছি, তোমরা নিশ্চয়ই পড়েছো আগে, না হলে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো বলেছে মানে নিউট্রন সংখ্যা অর্থাৎ N হচ্ছে 8টি, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে, 6টি বলেছে। তাহলে নিউক্লাইড মানে কি? হ্যাঁ, নিউক্লাইড মানে হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের একসাথে থাকাকে বলা হচ্ছে নিউক্লাইড, ঠিক আছে। নিউক্লাইড মানে কি, আমি তোমাদেরকে পড়েছিলাম সম্ভবত পার্ট 4 কিংবা 5-এ পড়েছিলাম, বোর বাড়ি স্ক্রিম বা তার উপরে, হ্যাঁ, যে নিউক্লাইড মানে কি, নিউক্লাইড মানে হচ্ছে একটি পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের একত্রে থাকাকে বলা হচ্ছে নিউক্লাইড, ঠিক আছে। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা বার করা হয়ে গেছে, তাহলে প্রোটন সংখ্যা বার করবো। প্রোটন সংখ্যাও ইজি, ইলেকট্রন সংখ্যা যা যত হবে ওটাও প্রোটন সংখ্যাই হবে 6। তাহলে নিউক্লাইড মানে কি, নিউক্লাইড মানে একত্রে, মানে এমনি বলা হয় ভর সংখ্যা বলা হয়, ভর সংখ্যা। সুতরাং ভর সংখ্যা কত না N প্লাস P, অর্থাৎ 8 প্লাস 6 14। আর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা, এইটা কিন্তু ভালো কোশ্চেন, হ্যাঁ, লিখে রাখো, এটা কিন্তু স্টার দিয়ে রাখো একদম। পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যায় সমান 6। ব্যাস হয়ে গেল অ্যান্সার আমাদের শেষ। হ্যাঁ, দেখে নাও অ্যান্সারটা, তোমার এই অ্যান্সারটা দেখে নাও।
তো দেখো আমাদের এই অঙ্কটা কি বলে দিয়েছে দেখো একটি নিস্তড়িত পরমাণু, দেখো নিস্তড়িত পরমাণু আর প্রশম পরমাণু একই জিনিস, ঠিক আছে। তো একটি নিস্তড়িত পরমাণু সবচেয়ে বাইরের কক্ষ এন, ভালো করে বলো, একটি নিস্তড়িত পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথ এন, অর্থাৎ কে এল এম এন, অর্থাৎ 4টি কক্ষপথ রয়েছে, 1 2 3 4, ঠিক আছে, মোট কটা 4টে কক্ষপথ রয়েছে, ঠিক আছে। এটা যদি হয় কে, এটা এল, এটা এম, এটা এন, হ্যাঁ। তাহলে তার সবচেয়ে বাইরের কক্ষপথ মানে কি এন কক্ষপথ, আর এন মানে কি 4 নম্বর কক্ষপথ, কে এল এম এন 4 নম্বর কক্ষপথ। 4 নম্বর কক্ষে তার কটা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে। তাহলে তাহলে তার নিস্তড়িত পরমাণু বা প্রশম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত? ইজি, দেখো আগের মতন সবাই একই রকমের অঙ্ক, শুধু টাইপস আলাদা। দেখো এন, দেখো এন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি, এটা হচ্ছে প্রদত্ত, হ্যাঁ প্রদত্ত লিখতে হবে, প্রদত্ত। তাহলে এম এর সংখ্যা কত? এম এর সংখ্যা কত আমাদের বের করতে হবে 2 × n² সূত্র দিয়ে, 2 × n²। এটা কয় নম্বর কক্ষপথ? এটা n = 3 নম্বর কক্ষপথ। তাহলে 2 × n এর মান 3², 3 এর স্কয়ার, তাহলে 2 × 3² কত? 9, অর্থাৎ এখানে 18টি হবে, এখানে 18টি। কে এল এর মান কত? এল এর ইলেকট্রন মান কত হবে? হ্যাঁ, এটা যদি আমি এম এর জন্য বার করে থাকি, তাহলে আমি যদি এবার এল এর জন্য বার করি, তাহলে এল কত হবে? 2 × n²। হ্যাঁ, এল মানে কি n = 2, তাই এখানে আমি 2², অর্থাৎ 8টি। কে এর জন্য যদি বার করি, তাহলে এর যদি কে এর জন্য বার করি আমি, তাহলে কি হবে? 2 × 1², অর্থাৎ 2, ঠিক আছে, অর্থাৎ 2টি। তাহলে পরমাণুর এন কক্ষপথ। এইবার এই নিস্তড়িত পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নির্ণয় করো। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা মোট সমষ্টি। প্রোটন সংখ্যা জানতে গেলে আমাদের এখানে প্রোটন সংখ্যা যেহেতু বলে দেন, তাই আমাদের কি আমাদের ইলেকট্রন সংখ্যার মোট যোগফল বার করতে হবে। সুতরাং ইলেকট্রন সংখ্যার সমষ্টি = 18 + 8 + 2 + 1 কত হচ্ছে? 8 আর 2 10, আর কে 11, 18 আর 11 করে কত হয়? 8 আর 1 9, 1 আর 1 2, 29। ওকে, 29টি ইলেকট্রন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার ইলেকট্রন সংখ্যা যা হবে প্রোটন সংখ্যাও তাই হবে, সুতরাং 29। সুতরাং প্রোটন সংখ্যা হচ্ছে 29। এবার প্রোটন সংখ্যা যা হবে পরমাণু ক্রমাঙ্ক তাই হবে, পরমাণু ক্রমাঙ্ক তাই হবে, হ্যাঁ 29। ব্যাস অ্যান্সার শেষ, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 29। ব্যাস শেষ অ্যান্সার। একদম পাতি, একদম সোজা অঙ্ক, জাস্ট একটু মাথা খাটাতে হবে তাহলেই হবে, মাথা খাটানোর দরকার নেই সেরকম হেভি অঙ্ক। দেখো অঙ্কটা কিন্তু, এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। হ্যাঁ, এটা কিন্তু সবথেকে বাছাই করা অঙ্ক, এটা কিন্তু সব স্কুলে দিচ্ছে, প্রত্যেকবার কিন্তু এরকম অঙ্ক দিচ্ছে আর সবাই ফাঁসছে। তো দেখো ভালো করে অঙ্কটা দেখো, এক্স বিএ আর ওয়াই ডিসি পরস্পরের আইসোটোপ হলে প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এরা পরস্পরের আইসোটোপ, হ্যাঁ, অর্থাৎ এক্স বি এ আর ওয়াই ডিসি এরা পরস্পরে কি আইসোটোপ। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা সমান, তাই তো, পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা A = C। অর্থাৎ তোমাদেরকে যদি এরকম করে বলা হতো যে x 27 17 আর x 29 17, তাহলে কি এদের আইসোটোপগুলি কি সমান? এই যে এরা আইসোটোপগুলি এরা। তাহলে সুতরাং আমরা যদি করি এখানে, সুতরাং করব যে a x ও y আইসোটোপ, x ও y আইসোটোপ, x ও y আইসোটোপ। সুতরাং এটা হবে হচ্ছে a = c, কারণ a ও যা হবে c ও তাই হবে, ঠিক আছে। একটু মুছে নিচ্ছি আমি, a = c, a = c। এবার a = c, তো এবার আমাদেরকে প্রমাণ করতে হবে কি a² - c² * b² + g² = 0। তো একটা কাজ করি যে এইখানে সিটাকে আমি এদিকে নিয়ে আসি, অর্থাৎ a
বা a মাইনাস সি ইজুকাল টু 0, তাই তো? এবার a মাইনাস সি যদি ইজুকাল টু 0 হয় তাহলে আমি এরকম করতে পারি যে a মাইনাস সি তার হোল স্কোয়ার, আমি এদিকে বর্গ করলাম। এবার আমি যদি এদিকে বর্গ করি তাহলে এদিকেও আমাকে বর্গ করতে হবে 0 স্কোয়ার, অর্থাৎ উভয় দিকে বর্গ করি, উভয় দিকে বর্গ করি, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, ইজুকাল টু 0। a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে কি? a মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি? মানে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, ইজুকাল টু 0, ঠিক আছে? এটা করলাম, এটা আমরা পেলাম। আবার এবার আমি যদি এবার কি বলেছে না বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কোনো কিছু করার দরকার নেই, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেরকম আমরা লিখবো, এবার লিখবো যে প্রশ্নানুসারে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এইটাকে আমরা গুণ করবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার ভালো করে ভাবো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মান কত? 0। এবার আমি যদি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু যদি 0 করি তাহলে কি হবে? 0 হবে। 0 তুমি 0-এর সঙ্গে তুমি 1 লাখ গুণ করার কারণে 0ই আসবে, তাই এটা 0, তাই এটা প্রমাণিত। অঙ্ক কিন্তু সোজা, অঙ্ক কিন্তু সোজা, কিন্তু একটু মাথা কাটাতে হবে। ভালো করে দেখো, আবার বলছি, এক্স বিএ আর ওয়াই ডিসিএ কিন্তু পরস্পরের আইসোটোপ, অর্থাৎ এদের কিন্তু এই যে মানে নিচের মৌলগুলো, নিচের জিনিসগুলো পারমাণবিক সংখ্যা কিন্তু সমান। তাহলে পারমাণবিক সংখ্যা সমান হলে a ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ a ইজ ইকুয়াল টু সি হবে। এবার a ইজ ইকুয়াল টু সি, এবার দেখো আমি তোমাদেরকে যে বলগতির যে গ্রাফের ওখানে বললাম, এখানেও বলছি আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটাকেই আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে আগ বাড়িয়ে কিছু করার কোনো দরকার নেই। যেখানে আমাদের বলে দিয়েছে যে এইটাই আমাদের করতে হবে, সেখানে আমাদের আগ বাড়িয়ে কোনো কিছু করার দরকার নেই। আমাদেরকে শুধু সেটাই প্রয়ত্ন করতে হবে, সেটাই চেষ্টা করতে হবে যেটা আমাদের এখানে দিয়েছে, সেই ফর্মে আনার চেষ্টা করতে হবে। তো দেখো আমি সেই ফর্মে আনার চেষ্টা করেছি, কিন্তু কি উল্টো পাল্টা ভাবে না, একদম ভালোভাবে। দেখো এ ইজ ইকুয়াল টু সি আমরা জানি, আইসোটোপ যেহেতু, তাই এ ইজ ইকুয়াল টু সি, তো তাই এ সিটাকে যদি আমি এদিকে আনি তাহলে এ মাইনাস সি হবে, এ মাইনাস সি করলাম, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এবার আমি ধরো এরকম আনতে চাইছি, কারণ দেখো আমাদেরকে এভাবেই আনতে হবে, তাই আমি এভাবে আনছি। এ এ স্কোয়ার, এবার দেখো এ মাইনাস সি হোল স্কোয়ার আর এদিকে 0 স্কোয়ার, অর্থাৎ উভয় দিকে বর্গ করতে হবে আমাকে, মানে এদিকে বর্গ করলে এদিকেও বর্গ করতে হবে আমাকে, তাই আমি উভয় দিকে বর্গ করছি। এবার বর্গ করার পর দেখো হোল স্কোয়ারে যেতে, তো এ স্কোয়ারে এ মাথাও স্কোয়ার আসছে, সি এর মাথাও স্কোয়ার আসছে 0, অর্থাৎ এ স্কোয়ার মানে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার প্রশ্ন অনুসারে বলেছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করে দেখাও যে 0 হবে। তো ঠিক আছে, তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এবার এর সঙ্গে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ করবো, যে আমাকে 0 আনতে হবে। দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণও করলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মান কত? 0, এর সঙ্গে গুণ করে 0 প্রমাণিত, ব্যাস শেষ অঙ্ক, একদম সোজা। তো দেখো অঙ্কটা কি বলেছে, হ্যাঁ, এ এ এম এন এ এম আর ও এ বি এন এরা পরস্পর কি আইসোবার, আইসোবার মানে ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে প্রমাণ করে এম প্লাস এন। তাহলে আমরা একটু বড় করে দেখি, এখানে একটু ক্লিয়ার করে নিই যে এ এম, আরেকটা হচ্ছে এ, একটু ছোট হয়ে গেল, এ। তো দেখো এই যে এই দুটো আছে বি এন, এই দুটো কি, এরা পরস্পর আইসোবার, অর্থাৎ ভর সংখ্যা সমান, হ্যাঁ, অর্থাৎ এইটা আর এইটা কি না সমান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি। হ্যাঁ, আইসোবার মানে কি, ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, অর্থাৎ এই দুটো ভিন্ন হবে। তো ঠিক আছে, সেটাই লিখি আমরা যে এ ইজ ইকুয়াল টু বি, তাই তাই তো এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, আমরা জানি এ ইজ ইকুয়াল টু বি। এবার আমি চাই যে এ ইজ ইকুয়াল টু বি, তো আমি বিটাকে আমি এদিকে আনলাম, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, তাই তো? এবার আমি সেম পুরো কি করছি না, পুরো সেম আগের অঙ্ক মতন পুরো সেম, তাই আমি কি করছি না এখানে বর্গ করছি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার, কারণ এদিকে বর্গ করলে এদিকেও বর্গ করতে হবে। লিখে দিই যে উভয় দিকে বর্গ করি, ঠিক আছে, বা এবার দেখো ভালো করে ভাবো, এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তো আমি আগেটা কি করেছিলাম, শুধু এর জায়গায় সি ছিল, কি করলাম না আমি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলাম, তাই তো?
হ্যাঁ যাই হোক, তা আমি তো এইটাও করতে পারতাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি আমি, কিন্তু আমি করবো না। কি করবো আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লাগাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন কেন? কারণ দেখো এখানে তাই দিয়েছে। আমি কি বললাম না, যেটা আমাদের প্রুফ করতে বলছে সেই রকমই প্রুফ করব। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর হ্যাঁ আরেকটা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। একটাতে করতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার উভয়ের মাথাতেই বসবে, এরকম করতে পারি। আরেকটা করতে পারি কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দুই রকম করতে পারি, কিন্তু আমাদের বলেছে কোনটা, এটা বলে দিয়েছে। দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটাকেই আমাদের করতে হবে, আর একবারে কিচ্ছু করবো না। তাহলে কি না, এ মাইনাস বসাবো কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই তো বলে দিয়েছে। এবার প্রশ্নানুসারে হচ্ছে এম প্লাস এন। দেখো এম প্লাস এন এর ব্যাপার আমরা জানি না, তাই এম প্লাস এন আমরা গুণ করে দিচ্ছি। এম প্লাস এন ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে এটা আমাদের কাছে রয়েছে, এইটাকে আমরা গুণ করে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার বলেছে এখানে এর মান কত হবে, দেখো ভালো করে দেখো। এম প্লাস এন যাই হোক একটা মান হবে, এম প্লাস এন এর সঙ্গে টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কি হবে, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মান কত, শূন্য আছে এখানে। তাহলে হবে যে এম প্লাস এন ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, জায়গায় কী হবে, শূন্য বসবে। এবার শূন্যর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন কি বসবে, শূন্য বসবে। শূন্য বসবে, তাই আমাদের অ্যান্সার কী হবে, এটা হবে, শূন্য আসবে, ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক, শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের অঙ্কটা, শেষ অঙ্ক ছিল এটা আমাদের। হ্যাঁ, আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক চেষ্টা করেছি তোমাদেরকে মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার। হ্যাঁ, আমি প্রত্যেকটা ম্যাথ আমি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই যে কয়েকটা ম্যাথ দেখালাম, বিশেষ করে যে লাস্টের দুটো ম্যাথ এবং ফার্স্টের দুটো ম্যাথ, এছাড়াও মাঝখানের যে ম্যাথগুলো রয়েছে না, প্রত্যেকটা ম্যাথ কিন্তু করে যাও। মোট মিলিয়ে হয়তো 8 থেকে 10টা হয়তো ম্যাথ আছে। সেই ম্যাথগুলো তুমি একদম জলের মতো পুরো করে মুখস্থ করো, পড়ে মুখস্থ করো নি, করতে বলিনি, করে মুখস্থ করো, করে মুখস্থ করে একদম পুরো ঝালাই করে দাও। দেখবে পরীক্ষাতে এর থেকে 3 থেকে 4টে প্রশ্ন এরকম আসবে। ঠিক আছে, এটা আমার গ্যারান্টি। হ্যাঁ, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা লাইক লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, এবং যদি লাগে ভালো ভিডিওটা তাহলেই লাইক করো, না হলে আমি লাইকের কথা কিচ্ছু বলবো না। ঠিক আছে, কারণ লাইক করা না করাটা সম্পূর্ণ তোমাদের অধিকার, জোর করে কিচ্ছু করানো যায় না। এবং শাশ্বতকে নিজেদের জীবনে স্বাগতম জানাও। নমস্কার।